বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইসরায়েলের স্পর্শকাতর সব লক্ষ্যবস্তু হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আওতায়। এরপর জানিয়ে দেব গাজায় ইসরায়েলের যুদ্ধ পরবর্তী পরিকল্পনা, হামাসের প্রত্যাখ্যান। এদিকে পবিত্র কাবার চাবি রক্ষণের দায়িত্ব পেলেন শায়খ আব্দুল ওয়াহাব আল সাইবি। এরপর জানিয়ে দিব ক্রিমিয়া নিয়ে উত্তেজনা, মার্কিন ও রুশ প্রতিরক্ষা প্রধানদের ফোনালাপ। আরও জানিয়ে দিব উত্তর কোরিয়ার সম্ভাব্য হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ব্যর্থ। সর্বশেষ জানিয়ে দিব জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউক্রেনের হামলা, দাবি রাশিয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলের স্পর্শকাতর সব লক্ষ্যবস্তু হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আওতায়। ইসরায়েলের স্পর্শকাতর সব লক্ষ্যবস্তু হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে বলে দাবি করেছেন সংগঠনটির নির্বাহী পরিষদের উপপ্রধান শেখ নাবিল কাউক। ইসরায়েলের পক্ষ থেকে হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকির মুখে লেবাননের প্রতিরোধকামী সংগঠনটি বলেছে, এ ধরনের যুদ্ধ ইসরায়েলের পরাজয় ঠেকাতে পারবে না। লেবাননের আরবি ভাষার অনলাইন পত্রিকা আল নাসরাকে তিনি বলেন, লেবানন ইসরায়েলের জন্য এমন জায়গা হিসেবে কাজ করবে না যেখানে তারা তার পরাজয় ঠেকাতে পারে, বরং দেশটি ইহুদিবাদী শত্রুদের পরাজয়ের একটি ক্ষেত্র এবং দখলদারদের বিরুদ্ধে বিজয় ও প্রতিরোধের স্থান হয়ে থাকবে। শেখ নাবিল কাউক সুস্পষ্ট করে বলেন, হিজবুল্লাহ যেখানে চায় তার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে ইসরায়েলের সেসব স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এদিকে হিজবুল্লাহকে নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার পেন্টাগনে ইসরায়েলি প্রতিনিধি ইয়োব গ্যালান্টের সাথে দেখা করেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। এ সময় তিনি সতর্ক করেছেন, ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত একটি আঞ্চলিক যুদ্ধে জন্ম দিতে পারে, যা দ্রুতই কূটনৈতিকভাবে সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি। গাজায় ইসরায়েলের যুদ্ধ পরবর্তী পরিকল্পনা, হামাসের প্রত্যাখ্যান। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবির উত্তর গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনা বাস্তবায়ন হবে না বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। মঙ্গলবার সিনহুয়াকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে হামাস জানায়, গাজার যুদ্ধ পরবর্তী ভবিষ্যৎ নিয়ে হানেগবির আলোচনা এবং তার পরিকল্পনা নিরর্থক, যা শুধু ইসরায়েলি সরকারের জেদকে প্রতিফলিত করে। হামাস বলছে, গাজা উপত্যকার ভবিষ্যৎ কেবল ফিলিস্তিনি জনগণের দ্বারাই নির্ধারিত হবে। ফিলিস্তিনিদের ভাগ্য ও ভবিষ্যতের উপর হস্তক্ষেপের চেষ্টা করলে সেই হাত কেটে ফেলা হবে। এর আগে সোমবার ইসরায়েলের রাইসম্যান বিশ্ববিদ্যালয়ে একটি সম্মেলনে হানেগবি বলেন, হামাসের জন্য যুদ্ধ পরবর্তী পরিকল্পনা করা হয়েছে, আমরা শিগগিরই এই পদক্ষেপের বাস্তবায়ন করব। তিনি বলেন, দীর্ঘমেয়াদী জয় পেতে হামাসের একটি বিকল্প প্রতিষ্ঠা করা অপরিহার্য। বিকল্পটি এমন একটি সরকার হবে যারা ফিলিস্তিনি জনগণের ভোটে নির্বাচিত, ইসরায়েলের পাশে থাকতে চায় এবং মধ্যপন্থী আরব রাষ্ট্রগুলোর সমর্থন পায়। পবিত্র কাবা ঘরের চাবি সংরক্ষণের দায়িত্ব পেলেন শায়খ আব্দুল ওয়াহাব আল সাইবি। পবিত্র কাবা ঘরের ১১০তম চাবি রক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন শায়খ আব্দুল ওয়াহাব বিন জাইদ আল আবিদিন আল সাইবি। তিনি বিখ্যাত সাহাবী হযরত উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ১১০তম উত্তরসূরি। সোমবার ২৪ জুন আনুষ্ঠানিকভাবে তার হাতে পবিত্র কাবাঘরের চাবি তুলে দেওয়া হয়। মসজিদুল হারাম ও মসজিদে নববী ভিত্তিক ওয়েব পোর্টাল হারামাইন শরীফাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। ইসলামিক ইনফরমেশন জানায়, গত শনিবার ২২ জুন পবিত্র কাবাঘরের চাবিরক্ষক ডক্টর শায়খ সালেহ আল সাইবা ইন্তেকাল করেন। তার তিরোধানে নতুন রক্ষক নির্বাচন করা হয়েছে ৭৮ বছর বয়সী শায়েখ আব্দুল ওয়াহাব বিন জাইন
আল আবিদিন আল শাইবিকে। শায়েখ আব্দুল ওহাব বিন জাইন আল আবিদিন আল শাইবিকে পবিত্র কাবার চাবি হস্তান্তর অনুষ্ঠানে সৌদি আরবের বিশিষ্ট ব্যক্তি, অভিজাত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় প্রাচীন ঐতিহ্য ও রীতিনীতি অনুসরণে তার হাতে কাবা ঘরের চাবি তুলে দেওয়া হয়। এখন থেকে তিনিই পবিত্র ঘরের চাবি রক্ষণের দায়িত্ব পালন করবেন। ক্রিমিয়া নিয়ে উত্তেজনা, মার্কিন ও রুশ প্রতিরক্ষা প্রধানদের ফোন আলাপ। অধিকৃত ক্রিমিয়া ইউক্রেনীয় হামলা নিয়ে উত্তেজনার মধ্যেই ফোন আলাপ করেছেন মার্কিন ও রুশ প্রতিরক্ষা প্রধানরা। মঙ্গলবার 25 জুন টেলিফোনে দুই শক্তির মধ্যে বিরল এই যোগাযোগ হয়েছে। 2023 সালের মার্চের পর এই ধরনের প্রথম কল ছিল এটি। এর আগে সপ্তাহান্তে হওয়া এই হামলার জন্য ওয়াশিংটনকে দায়ী করেছিল মস্কো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ফোনে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ও রাশিয়ার নতুন প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ কথা বলেছেন। তিনি মে মাসে সের্গেই শোইগুকে স্থলাভিষিক্ত করেছিলেন। কথোপকথনের বিষয়ে ব্যাপকভাবে ভিন্ন ভিন্ন বিবরণ দিয়েছে দুই পক্ষ। পেন্টাগন জানিয়েছে অস্টিন ও বেলোসভ উন্মুক্ত যোগাযোগের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। পেন্টাগনের মুখপাত্র বিমান বাহিনীর মেজর জেনারেল প্যাট্রিক রাইডার সাংবাদিকদের বলেছেন, অস্টিন কথোপকথন শুরু করেছিলেন 2020 সালের মার্চের পর রাশিয়ার সঙ্গে এটি এ ধরনের প্রথম কল। উত্তর কোরিয়ার সম্ভাব্য হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ব্যর্থ। উত্তর কোরিয়া আজ বুধবার একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে উৎক্ষেপণের পর মাঝ আকাশেই ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হয় বলে দাবি দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের এক কর্মকর্তার। আজ ভোরের দিকে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। এর কয়েক ঘন্টা আগে দক্ষিণ সীমান্তের দিকে আরও একটি ময়লা আবর্জনার বেলুন পাঠায় উত্তর কোরিয়া। এর জেরে দক্ষিণ কোরিয়ার ইনচন বিমানবন্দরে উড়োজাহাজের ওঠানামা 3 ঘন্টার জন্য বন্ধ রাখা হয়। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের এক বিবৃতিতে বলা হয়, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি স্থানীয় সময় ভোর 5:30টার দিকে পিয়ংইয়ং এর কাছাকাছি একটি এলাকা থেকে উৎক্ষেপণ করা হয়। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বিষয়টি নিয়ে বিস্তারিত বিচার বিশ্লেষণ করছে। জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউক্রেনের হামলা, দাবি রাশিয়ার। ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলে ভেলিকা জানামাস্কায় অবস্থিত জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। এ হামলায় বিদ্যুৎ কেন্দ্রটির একটি রেডিয়েশন কন্ট্রোল পোস্ট ধ্বংস হয়েছে। বুধবার 26 জুন এমন দাবি করেছে বিদ্যুৎ কেন্দ্রটির রুশ ব্যবস্থাপনা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। রুশ ম্যানেজমেন্টের টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলা হয়েছে, জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিশেষজ্ঞরা এলাকার বিকিরণ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন। বিকিরণের এ মাত্রা নিরাপদ মাত্রা অতিক্রম করেনি বলেও জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে মস্কোর আগ্রাসনের প্রথম দিনগুলোতে জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দখল করেছিল রাশিয়ার সেনারা। এরপর থেকে কেন্দ্রটির চারপাশে নিরাপত্তা বিপন্ন করার জন্য নিয়মিতভাবে একে অপরকে দোষারোপ করে আসছে মস্কো ও কিয়েভ।